শালক, তোমার বাসরটা কিন্তু শুধু আমার জন্যই হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। সারা জীবন মনে রাখবা কিন্তু এটা, তোমাদের প্রথম মিলন আমিই করাইছি। বলেই প্রাণ খুলে হাসতে হাসতে চলে গেল সে। মুহিব মনে মনে বলল, আপনি তো বউ বিরহ বুঝবেনই। বিয়ের পর বউ ছাড়া থাকা হ্যাঁ লবণ ছাড়া তরকারি এক। বাসর ঘরে অনেকক্ষণ হলে বসেছিল স্নেহা। মুহিবকে ঢুকতে দেখেই বলল, তুমি এত দেরি করলা কেন? মুহিব কিছু বলল না। মুহিবের চুপ থাকা দেখে স্নেহা আবার বলল, মুহিব ভাই। মুহিব কিছুটা বিরক্তের সাথে বলল, ভাই বলিস না তো। তো কি বলবো মুহিব ভাই? ভাই বলিস না, মুহিব করে বল। আরে তুমি এত বড়, আর তোমাকে আমি নাম ধরে রাখবো? হ্যাঁ, কারণ আমি এখন তোর বর। আচ্ছা, তাহলে তো ডাকাই যায়। মুহিব স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর ইতস্তত করে বলল, তোর হাতটা ধরতে পারি? স্নেহা হাতটা এগিয়ে দিয়ে বলল, পারো। মুহিব হাতটা ধরে কিছুক্ষণ বসে রইল। স্নেহা মুহিবের হাতে একটা চিমটি খেটে বলল, শুধু হাত ধরে বসে থাকলেই হবে? চুমু খেতে যাচ্ছ না কেন? মুহিব কথাটা শুনে স্নেহার দিকে এগিয়ে আসতেই স্নেহা বলল, মুহিব ভাই কাছে এসো না। মুহিব বিরক্ত চোখে স্নেহার দিকে তাকিয়ে বলল, বললাম না ভাই বলবি না। সরি মুহিব ভাই, কিন্তু একটা কথা কি জানো, মেয়েরা প্রেম করার জন্য খুঁজে স্মার্ট ছেলে, আর বিয়ের জন্য খুঁজে হাবা গোবা টাইপের এক ছেলে। তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কাদের দলে ফেলেছি মুহিব ভাই? বলেই খিলখিল করে হাসতে শুরু করলো স্নেহা। আর পাশে মুহিব নামে ছেলেটি আসলেই হাবাগোবা হয়ে বসে আছে। তার মাথায় এখনো কিছুই ঢুকছে না যে সে কোন দলে। চারদিক থেকে অন্ধকারে কেটে যাচ্ছে, হালকা আলো উঠতে শুরু করেছে চারদিকে। দু একটা পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে আফসানের। সে সিগারেট হাতে বসে আছে বিছানায়। আজ সারাটা রাত আফসানের ঘুম হয়নি। কেমন যেন মাথার মাঝে ফাঁকা ফাঁকা লাগছে। স্নেহা কি ওর রাতের নেশা হয়ে দাঁড়িয়েছিল? হয়তোবা দাঁড়িয়েছিল, নাহলে এক রাত কথা বলতে না পেরে আফসানকে অনিদ্রায় ভুগতে হতো না। রাতে ঘুম না আসে আফসান উঠে ছবি আঁকতে বসে গিয়েছিল, কিন্তু সেটাতেও মন দিতে পারছিল না। তারপরও মন দেওয়ার চেষ্টা করে একটি থিম মাথায় নিয়ে বিশাল একটি বট গাছের ছবি আঁকতে শুরু করেছিল আফসান, কিন্তু সেটাও বাদ দিতে হলো, কারণ সবুজ রংটা কেমন জানি মানাচ্ছিল না, বারবার লেপটে যাচ্ছিল। সকাল 8টা, স্নেহার রুমে হালকা রোদ এসে ঢুকছে। এই এক চিমটি রোদ স্নেহার ঘুম ভাঙাতে যথেষ্ট, কারণ রোদটা এসে পড়েছে ঠিক স্নেহার মুখের ওপর। স্নেহা একটা হাই তুলে বিছানা থেকে ছেড়ে উঠল। তার পরনে কালকের বিয়ের শাড়িটা। স্নেহা একটি সুতি শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে এসে স্নেহা তার স্বভাব মতো রান্নাঘরে চা করতে গেল। ময়নার মা রান্নাঘরেই ছিল। স্নেহাকে দেখে সে বলল, আমা চান, ভাই চান তো নাই, ভোরেই বাইর হয়ে গেছে। স্নেহা হাই তুলতে তুলতে বলল, চা করে দিব? না, দরকার নেই। বাবাই যেহেতু নেই তখন আর চা খাবো না। আমি একটু ঘুমাবো, আমার ঘুম ছাড়েনি। মুহিব ভাই কোথায় গেছে জানো? হাই হাই, কি শরমের কথা। আবারও হাই তুলতে তুলতে স্নেহা বলল, কি সমস্যা? জামাইরে কেউ ভাই ডাকে? আম্মা চান, তারে ভাই ডাকবেন না, তারে ডাকবেন এই বলে। চুপ করে থাকো তো, তোমার জ্ঞান এখন আমার শুনতে ইচ্ছে করছে না। বলেই স্নেহা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সে এখন ঘুমোবে। তার চোখে রাজ্যের ঘুম এখন জড়ো হয়েছে। সারা রাত ঘুমিয়েও এত ঘুম কিভাবে তার চোখে, এ নিয়ে কিছুটা চিন্তিত সে। মুহিব খুব ভোরেই বের হয়ে এসেছে স্নেহাদের বাড়ি থেকে। সারা রাত তার ঘুম হয়নি। অবশ্য এ নিয়ে সে বিচলিত না, সে এখন অন্য এক কারণে চিন্তিত। স্নেহা রাতে কিছু কথা বলছে ওকে, যেটা ওর মাথা থেকে যাচ্ছেই না। মুহিব এসে বসেছে মিজান মামার চায়ের দোকানে। তাদের সব বন্ধুদের আড্ডাখানা এটা। অবশ্য মুহিব আড্ডাতে বেশিরভাগ সময় থাকে না, কিন্তু মাঝে মধ্যে চলে আসে মিজান মামার চায়ের লোভে। অসম্ভব মজার চা বানায় সে। একবার খেলে 1 বছর এই চায়ের স্বাদ লেগে থাকবে ঠোঁটে, এটাই মুহিবের ধারণা। সে চা চুমুক দিতে দিতে স্নেহার সাথে কাল রাতের কথা ভাবতে লাগলো। ঠিক তখনই রাকিন মুহিবের পিঠে চাপড়ে বলল, আরে শালা, এত সকালে তুই? মুহিব জবাব না দিয়ে চাতে চুমুক দিতে থাকলো। রাকিন মিজান মামাকে চা দিতে বলেই মুহিবের সামনে বসে বলল,
মামা রাতে কি খেললা, T20 ওয়ানডে নাকি টেস্ট? মুহিবের নীরবতা দেখে রাকিন আবার বলতে শুরু করলো, কি ব্যাপার, কিছু হয়েছে? তোর চেহারা দেখে মনে হচ্ছে বিছানা কাঁপানোর পরিবর্তে তুই নিজেই বোধহয় কাইপা কুইপা অস্থির। বলেই রাকিন প্রাণ খোলা একটা হাসি দিল। মুহিব রাকিনের দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, ফালতু কথা বলিস না, সব কথা সব সময় ভালো লাগে না। রাকিন এবার মুহিবের দিকে ঝুঁকে এসে বলল, খুলে বলতো মামা, কি সমস্যা, কি হয়েছে? কাল রাতে অন্তির কাছে যেতেই অন্তি আমাকে বলল, তুমি তো ম্যাথের স্টুডেন্ট, তোমাকে আমি এখন একটা অঙ্ক দিব। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আজ রাতের জন্য আমি তোমার পুতুল। হাসতে বললে হাসবো, শাড়ি খুলতে বললে খুলবো। রাকিন ভ্রু কুচকে বলল, অঙ্ক দিছে? হ্যাঁ। অঙ্কতে পাশ করতে হবে কেন? স্নেহা তো এখন সব রাতের জন্যই তোর। তুই কি ইন্টারভিউ দিতে গেছিস নাকি? মুহিব আহত স্বরে বলল, আমি এত কথা বুঝি না। আমি এই অঙ্কের জন্য সারা রাত ঘুমোতে পারিনি। আমি এত কঠিন অঙ্ক সমাধান করি, অথচ ওর দেওয়া অঙ্কটা কেন পারবো না? আমার মাথা থেকে অঙ্কটা যাচ্ছে না কোনোভাবেই। রাকিন বিরক্তি নিয়ে বলল, দেখি কি অঙ্ক বল। মুহিব রাস্তার দিক তাকিয়ে বলতে শুরু করলো, একজন তার এক ছেলেকে দিল 500 টাকা, অন্য ছেলেকে দিল 300 টাকা। দুই ভাইয়ের টাকা এক করে দেখা গেল তাদের কাছে একত্রে আছে 600 টাকা। কি করে সম্ভব এটা? তারা দুজনেই কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপর রাকিন মুহিবের কাঁধে হাত দিয়ে বলল, আরে গাধা, এই অঙ্কের জন্য তুই তোর বাসরাত মিস করলি? তোর মতো পাগল দেশে দুইটা নাই রে, তুই একটাই। এখন স্নেহার কাছে যা, আর এই অঙ্ক ফঙ্কর উত্তর দিবি না একদমই, সরাসরি একদম ঝাঁপায়া পড়বি, বুঝলি? মুহিব স্নেহাদের বাড়িতে ঢুকলো দুপুর 12টার দিক। দোতলায় উঠতেই ময়নার মা তাকে বলল, আব্বাজান আসিলেন কোথায়? সকালে তো কিছুই খাইয়া পারিলেন না। কাজ ছিল। দুলাভাই কই? সে সকালে খাইয়া চলে গেছে। ফুপাজি কি বাসায় নেই? না, শুধু আম্মাজান আছে আর ঘরে শুইয়া আছে। আপনি যান, আমি 2 কাপ চা আনিয়া দিয়ে আসবনি। মুহিব হাঁটা ধরলো স্নেহার ঘরের দিকে। স্নেহার রুমে ঢুকতেই তার চোখ কপালে উঠে গেল। কালো চাদর মুড়িয়ে শুয়ে আছে স্নেহা। সে কালো চাদরের আড়াল থেকে তার একটি পা বের হয়ে আছে। সে পায়ে কোনো কাপড় নেই, শঙ্খের মতো ধবধবে সাদা পা। মানুষের পা এত সাদা হয়? স্নেহার পা না দেখলে জানতো না মুহিব। সে কিছুক্ষণ তাকিয়ে রইল স্নেহার পায়ের দিকে। ঠিক তখনই স্নেহা ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, মুহিব ভাই, একটা কাজ করো তো। মুহিব এতক্ষণ তাকিয়েছিল স্নেহার পায়ের দিকে। স্নেহার কথা শুনে থতমত খেয়ে বলল, কি? আমার শরীরের উপর থেকে চাদরটা সরিয়ে দাও তো। মুহিব ধীরে ধীরে এগুলো স্নেহার দিকে চাদর হাতে নিয়ে সরাতেই মুহিবের চোখ আটকে গেল স্নেহার পেটের দিকে। সাদা ধবধবে মেয়েধীন পেটটি লুটিয়ে আছে বিছানার সাথে। সুতি শাড়ি পরেছে স্নেহা, আর এতক্ষণ ঘুমিয়ে থাকার কারণে কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই। মুহিবকে পেটের দিকে তাকিয়ে থাকতে দেখে স্নেহা বলল, মুহিব ভাই, আমার মুখের দিকে তাকাও। মুহিব অপ্রস্তুত ভঙ্গিতে পেটের দিক থেকে নজর সরিয়ে স্নেহার মুখের দিকে দিল। মুহিব ভাই, অঙ্কের সমাধানটা করতে পেরেছো? না। তুমি ম্যাথে ফেল। আগামী 1 মাস তুমি আমার থেকে দূরে থাকবা। মুহিব করুণ চোখে স্নেহার দিকে তাকিয়ে বলল, আচ্ছা। অবশ্য তুমি যদি আমার আরো একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে এই 30 দিন কমিয়ে 15 দিনে নামিয়ে নিয়ে আসবো। বলো রাজি? রাজি। স্নেহা হালকা হেসে বলল, মুহিব শব্দের অর্থটা কি? মুহিব খানিকটা সময় চুপ থেকে বলল, প্রেমিক। স্নেহা বিছানা থেকে নামতে নামতে বলল, তুমি পাস। 15 দিন কমিয়ে নেওয়া হলো, কিন্তু আসলে কি তোমার নামের সাথে তোমার মিল আছে? আচ্ছা তুমিই বলো, তুমি প্রেমিক হিসেবে কতটা ফিট? 100তে নিজেকে কত দেবে তুমি? মুহিব কিছুই বলল না। স্নেহা উত্তরের অপেক্ষা না করে শাওয়ার নেওয়ার জন্য চলে গেল। কিছুক্ষণ পর স্নেহাকে রেডি হয়ে বাইরে বেরোতে দেখে মুহিব স্নেহার দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছিস? আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি, তার সাথেই দুপুরে খাবো, তুমি খেয়ে নিও। মুহিব অস্পষ্ট স্বরে বলল, আচ্ছা। স্নেহা দোতলা থেকে নিচে নামার সময় আবার ঘরে ফিরে আসলো। মুহিবের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমি প্রেমিক হিসেবে তোমাকে দিতাম 100তে 30। কথাটি অপ্রিয় হলেও সত্য। আফসানের দরজায় কে যেন কড়া নাড়ছে। আফসান আজ ভার্সিটিতে যায়নি। সারা রাত ঘুম না এলেও সকালের দিকে হঠাৎ ঘুমিয়ে পড়েছিল সে। সেই ঘুম ভাঙল দুপুর 2টোয়, কারো দরজার ধাক্কায়। আফসান বিরক্তি নিয়ে উঠে দরজা খুলল,
কিন্তু তার এই বিরক্তি নিমিষেই আনন্দে পরিবর্তন হলো। তার সামনে দাঁড়িয়ে আছে স্নেহা। গাঢ় সবুজ রঙের একটি সুতির শাড়ি পরেছে সে। এই সবুজ রংটাই সে রাতে ঠিক মতো দিতে পারছিল না, কিন্তু এখন পারবে সে। তার মনটা স্নেহাকে দেখে এত ভালো হয়ে গেছে তা কল্পনার বাইরে। আফসান স্নেহাকে হাত ধরে ফ্ল্যাটে ঢুকিয়ে দরজা বন্ধ করলো। তারপর স্নেহার দিকে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে বলল, ফোন বন্ধ ছিল কেন তোমার? স্নেহা হেসে বলল, ফোন একটা ইলেকট্রিক যন্ত্র, এটা বন্ধ থাকা কোনো কঠিন ব্যাপার না। আফসান আর কোনো কথা না বলে স্নেহার হাত ধরে নিজের বুকে টেনে নিল স্নেহাকে। স্নেহা নিজেকে ধাতস্থ করার পূর্বেই আফসান তার দুই হাতে স্নেহার মুখটা উপরে তুলে ঠোঁটে আলতো করে চুমু দিল। তারপর কানের পাশে গিয়ে চুল সরিয়ে দিয়ে বলল, ভালোবাসি 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 তোমাকে, ভালোবাসি। স্নেহা পুরো শরীর কেঁপে উঠতে শুরু করলো আফসানের ঠোঁটের ছোঁয়ায়। তারপর ধীরে ধীরে বরফের মতো জমে গেল স্নেহা ভালোবাসি কথাটি শুনে। অদ্ভুত একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে তার মনে। এই প্রথম কোনো পুরুষের এতটা কাছে এলো সে। ঠিক তখনই তার মনে পড়ল সে এখানে এসেছে তার বিয়ের খবরটা আফসানকে জানাতে। স্নেহা আফসানকে বাধা দিতে চেষ্টা করলো, কিন্তু তার হাতটা যেন আজ কাজ করছে না। আফসান ও স্নেহা তেমন একটা বাধা না পেয়ে পুরো ঠোঁট জোড়া দখল করে নিল। স্নেহা আফসানের গরম নিঃশ্বাসে মেতে গেল। দূরে যারা পরিবর্তে আফসানের শরীরের সাথে মিশে গেল সে। ধীরে ধীরে হাত দুটো আফসানের গলায় উঠিয়ে দিয়ে মেতে উঠল এক অজানা খেলায়। কিন্তু এখন যে বড্ড দেরি করে ফেলেছে তারা, এটা কি তাদের অজানা? ঠিক কতক্ষণ হলো স্নেহা আফসানের বুকে মাথা রেখে দাঁড়িয়েছিল এটা তাদের কারোরই খেয়াল নেই। আফসানের শরীরের সাথে একদম মিশে দাঁড়িয়েছিল স্নেহা। দুজনের চোখে ছিল বন্ধ। তাদের দুজনের ঘোর ভাঙল স্নেহার ফোনে কল আসে। আফসান প্রায় সাথে সাথেই তার বাহুডোর থেকে স্নেহাকে ছেড়ে দিল। কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলল, সরি সরি, প্লিজ কিছু মনে করো না। আমার যে কি হয়েছিল, আই এম সরি স্নেহা। স্নেহা খুব স্বাভাবিক ভঙ্গিতে ব্যাগ থেকে ফোন বের করতে করতে বলল, ইটস ওকে, তোমার সাথে কিছু কথা ছিল, আমি কলটা অ্যাটেন্ড করে আসি, কেমন? শিওর, আমি অপেক্ষা করছি। স্নেহা ফোন নিয়ে বের হয়ে এলো ড্রয়িং রুম থেকে বারান্দায়। মুহি ফোন করেছে। স্নেহা শান্ত মুখে ফোন রিসিভ করে বলল, বলো। খেয়েছিস? না, খাবো। আর কিছু বলবে? না। আচ্ছা তাহলে এখন রাখছি, এসে কথা হবে। আজ আছো তো তুমি? আছি। স্নেহা ফোন কেটে দিয়ে রুমে ঢুকলো আফসানের খোঁজে। আফসান রান্নাঘরে ছিল। দুপুরে খাবারের জন্য কিছু একটা ব্যবস্থা করছিল। স্নেহাকে দেখে হালকা হেসে বলল, দুপুরে কি আমার সাথে খাবে? হুম, কি খাবে বলো? তোমার ইচ্ছা। আমি বাইরে থেকে কিছু একটা নিয়ে আসি। যাও। আফসান একটা শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ল। 20 মিনিটের মাথায় ফিরে এসে দেখল স্নেহা রান্নাঘরে কিছু একটা করছে। আফসানের খাবারটা টেবিলে রেখেই রান্নাঘরে এসে পেছন থেকে স্নেহাকে জড়িয়ে ধরল। স্নেহা একটুও চমকালো না, যেন এতক্ষণ হলো সেইটার অপেক্ষাতেই ছিল। কি করছো স্নেহা? চোখ কি বন্ধ, দেখতে পাচ্ছ না? আফসান স্নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, পাচ্ছি। সব সময় এমন পেঁচিয়ে কথা বলবা না। আচ্ছা বলবো না। আমি যে তোমাকে ভালোবাসি এটা আমি আজ বুঝতে পেরেছি। আর শুধু মধু ভালোবাসা না, এ এক কঠিন ভালোবাসা। স্নেহা হেসে বলল, ভালোবাসা কঠিন তরল হয় নাকি? অবশ্যই হয়। আমার ভালোবাসাটা কঠিন, বরফের মতো। আর আমার চেয়ে একটু কম যাদের ভালোবাসা, তাদেরটা তরল পানির মতো। আর তার থেকেও কম যাদের ভালোবাসা, তাদেরটা বায়বীয়। এদের ভালোবাসায় যথেষ্ট খুঁত আছে, তাই যে কোনো সময় উড়ে মনের জানালা দিয়ে পালায়। বলে স্নেহার কাঁধ থেকে মাথা উঠল আফসান। স্নেহা আফসানের দিকে তাকিয়ে বলল, খাবার এনেছো? হ্যাঁ, ভেবে বলো তো কি এনেছি। তেহারি। জি ম্যাডাম। আর তেহারি খেয়ে আপনার হাতের পায়েসটা অমৃত লাগবে আশা করছি। আফসান আর স্নেহা খেতে বসলো দুপুর 3:30টার দিকে। স্নেহা বেশি খেতে না পারলেও আফসান খেলো আরাম মতো। পায়েসটা খেতে খেতে বলল, এত মজার পায়েস আমি সত্যি খাইনি। স্নেহা ভ্রু কুঁচকিয়ে বলল, একদম মিথ্যা বলবে না। আফসান প্রাণ খুলে খানিকক্ষণ হেসে বলল, আমি সত্যি মিথ্যা বলেছি। আমার মায়ের হাতের পায়েসের কাছে এটা কে কি বলবে জানো? কি? ছাগলের লাদি। বলে আবারও হাসতে শুরু করলো আফসান।
স্নেহার কঠিন চোখ দেখে নিজের হাসিটা থামালো আফসান। তারপর স্নেহার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, সরি স্নেহা, চোখটা কি একটু নরম করা যায় না? যায়। আফসান হালকা হেসে বলল, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যেন কি বলতে চেয়েছিলে? স্নেহা প্লেট নিয়ে টেবিল থেকে উঠতে উঠতে বলল, তোমার প্লেটটা দাও, আমি ধুয়ে রেখে এসে বলবো। ততক্ষণ তুমি আমার ফোনটা চার্জে লাগাও। স্নেহা প্লেট ধুতে শুরু করলো। তারপর কেন যেন মনে হচ্ছে এটা তার সংসার, তার আর আফসানের সংসার। আফসান তার বর, তারা অনেক সুখে আছে। এখন সে যাবে আফসানের রুমে, তারপর বিছানায় গিয়ে আফসানের বুকে মাথা রেখে কিছুক্ষণ ঘুমোবে। কিন্তু এটা তো বাস্তব নয়। বাস্তবে মুহিব ভাই তার বর, যাকে সে ভাই হিসেবে চেনে। স্নেহা ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, বাস্তবটা এখন বাদ, আমি এখন আমার ভাবনার জগতেই থাকতে চাই। ভাবতে তো আর পয়সা লাগে না। আফসানকে বর ভাবতে যদি তার ক্ষণিকের সুখ লাগে, তাহলে ক্ষতি কি? আমরা নিজেরাও এমন অনেক কিছুই ভাবি যেটা হয়তো কখনোই ঘটবে না আমাদের জীবনে। তবু আমরা ভাবি, ভাবতে ভালো লাগে, কেমন যেন একটা শান্তি অনুভব হয় ভেতর থেকে। আফসান ড্রয়িং রুমে বসে সিগারেট টানছিল। স্নেহাকে আসতে দেখে সে সিগারেটটা ফেলে দিল। স্নেহা আফসানের সামনেই একটা চেয়ার নিয়ে এসে বসলো। তারপর বলল, যে কথাগুলো তোমাকে এখন বলবো তার জন্য তোমার সামনে বসাটা জরুরি, তাই চেয়ার আনলাম। আফসান একটু ঝুঁকে এসে বলল, কি এমন কথা? আমারও কিছু কথা ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি সেটা বলেছি, এখন আবারও বলছি। স্নেহা কিছুক্ষণ নীরব থেকে বলল, আমিও তোমাকে ভালোবাসি। আফসান জয়ের একটি হাসি দিয়ে হেসে বলল, জানতাম আমি। এখন বিয়ে করতে চাই তোমাকে। তোমাকে ছাড়া এ জীবন বড়ই অসহায়। হাত ধরতে চাই তোমার সারা জীবনের জন্য। ধরবে? স্নেহা খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তুমি তো জানোই আমার মা আমাকে ছেড়ে ছোট থাকতেই চলে গিয়েছিল। জানি। তারপর আমার জগৎটা অন্যরকম হয়ে গিয়েছিল আফসান। আমি মাকে সব সময় ঘৃণা করতাম, এই ভেবে যে সে আমার সরল সহজ বাবাকে রেখে চলে গিয়েছে। হুম। আমি তখন ঠিক কতটা একা হয়ে পড়েছিলাম সেটা তুমি বুঝতে পারছো? হুম। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেও আমাকে তেমন একটা বেশি সময় দিতে পারতো না। ব্যবসা নিয়ে সারাদিন কাটাতো। হয়তো এটা তাকে মাকে ভুলতে হেল্প করতো। আমি একা বন্দি হয়ে থাকতাম বাসায়, আর বাবা রাতে ফেরার জন্য অপেক্ষা করতাম। আমার সাথে থাকতো ময়নার মা। ময়নার মা সারাদিন কি সব বলতো, আমি চুপচাপ শুনতাম। হুম, এগুলো এখন কেন বলছো স্নেহা? আমার কোনো সমস্যা নেই এগুলো নিয়ে। স্নেহা আফসানের কথাই জবাব না দিয়ে বলতে শুরু করলো, আমি স্কুল কলেজে যেতেও ভালো লাগতো না। কেন জানো? কারণ আমার মাকে নিয়ে স্কুলের স্যার ম্যাডাম বাচ্চার মায়েদের আগ্রহের সীমা ছিল না। আমার মা কিভাবে চলে গেছে, কার সাথে চলে গেছে, এই কথাগুলো শোনার জন্য প্রতিদিন তারা ভিড় করে দাঁড়িয়ে থাকতো। আমার জীবনটা আমার অসহ্য লাগতো। তাই বাবাকে একদিন এসে বললাম আমি স্কুলে আর যাব না। বাবাও হেসে উড়িয়ে দিলেন কথাটা, কারণ আমাদের সমাজটাতে টিকে থাকতে হলে আমাদেরকে যে পড়তেই হবে। তাই আবারও যেতে শুরু করলাম স্কুলে, আর এটাই কাল হয়ে দাঁড়ালো আমার। আফসান একটু নড়ে চড়ে বসলো। তারপর? আমি কি খুব সুন্দরী আফসান? অবশ্যই, তোমার মতো সুন্দরী ঢাকাতে আর একটাও পাওয়া যাবে না, কিন্তু পুরো বাংলাদেশ খুঁজলে এক দুইটা পাওয়া যেতেই পারে। আমার কথায় কি তোমার কোনো সন্দেহ আছে? স্নেহা হালকা হেসে বলল, না, নেই। আমি নিজেও জানি আমি সুন্দর, কিন্তু আমি এত সৌন্দর্য চাই না। যার যেটা থাকে সে সেটা কখনোই চায় না স্নেহা। চাই কোটিপতি মানুষদের অনেক টাকা, তাহলে কেন তারা আরো টাকার পেছনে ছোটে? যাক, বাদ দে এটা। আমার বয়স ধীরে ধীরে বাড়তে শুরু করলো, সাথে আমার রূপটাও, আর মানুষ সেটা তাকে উপভোগ করতে শুরু করলো। আমি যখন ক্লাস 7-এ পড়ি সে সময়ের ঘটনা। আমাদের সমাজ স্যার, নাম ইমরান সিদ্দিকী, উনি আমাকে ডাকলেন অফিস রুমে। আমিও সরল মনে চলে গেলাম। স্যার ডেকেছে, যেতে তো হবেই। অফিস রুমে ঢুকতেই দেখি অফিস রুমে কোনো স্যার নেই। আমি ক্লাসে ফিরে যাব এমন সময় সে আমাকে ডাকলো ওয়াশরুম থেকে। অফিস রুমের সাথেই ওয়াশরুমটা লাগানো। আমি স্যারের ডাকে ওয়াশরুমের দিকে এগোতেই স্যার আমাকে বলল ওয়াশরুমে ঢুকতে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ স্যারদের ওয়াশরুমে ছাত্রীদের যাওয়ার অনুমতি ছিল না। বলেই স্নেহা হাসতে শুরু করলো। আফসান হতভম্ব হয়ে বলল, হাসছো কেন? হাসি থামিয়ে স্নেহা বলল,
তো হাসবো না। আমি তখন এই ভেবে ভয় পাচ্ছিলাম যে কোনো স্যার যদি দেখে আমি তাদের ওয়াশরুমে যাচ্ছি তাহলে আমাকে বকবে, কারণ ছাত্রীদের নিষেধ ছিল। অথচ আমার ভয় পাওয়া উচিত ছিল স্যার কেন আমাকে ওয়াশরুমে ডাকছে এটা ভেবে, তাই না? আফসান মাথা নাড়িয়ে বলল, হুম। তারপর আমি ওয়াশরুমে ঢুকতেই স্যার প্রথমে আমার হাত চেপে ধরে দরজাটা লাগিয়ে দিল। আমার তখন চিৎকার করা উচিত ছিল, তাই না? কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তারপর যা হবার তাই হলো। স্যারের হাত আমার হাত ছেড়ে আমার বুকে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম তখন, জানো। একটু দম নিয়ে স্নেহা আবার বলতে শুরু করলো, 10 মিনিট পর আমি অফিস রুম থেকে বেরিয়ে আসলাম। খুব স্বাভাবিকভাবে আমার জীবন শুরু করলাম। কাউকে কিচ্ছু বললাম না, বাবাকেও না। অবশ্য এই কথা আমার বাবাকে বলতেও পারতাম না। আফসানের মুখ রক্ত শূন্য হয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে। আফসানকে ঢোক গিলতে দেখে স্নেহা বলল, ভয় পেও না, তার হাত আমার বুক ছাড়া কোথাও যায়নি। কেন জানি জানো? কারণ সে যখন আমার বুক থেকে হাত নামিয়ে ক্রমশ নিচের দিকে যাচ্ছিল তখন আমি তাকে বললাম, স্যার আপনি কি করছেন এগুলো? আমার কষ্ট হচ্ছে, আমি বাসায় যাব। অবশ্য অফিস রুমের বাথরুমে স্যার বেশি কিছু করতেও পারতো না। বলো, পারতো? না। আমি যে আজ স্বাভাবিক না, অস্বাভাবিক আচরণ করি, কথা বলি, এগুলো সব আমাদের সমাজের কল্যাণেই। আশপাশের মানুষের খোঁটা দেওয়া স্যারের কাজের জন্য। আমি 8-10টা মেয়ের মতো না, আমি মানসিকভাবে অসুস্থ। আফসান নীরব হয়ে স্নেহার কথা শুনছিল। স্নেহা এবার আফসানের হাত ধরে বলল, আমি ভুল করে ফেলেছি আফসান, অনেক বড় ভুল। আমি সব সময় চিন্তা করি আমি 8-10টা মেয়ের মতো না। তাই যখন কোনো কাজ করি তখন ভাবি 8-10টা মেয়ে হলে এই কাজটা কিভাবে করত। ভাবার পর যখন উত্তর আসে আমি তার বিপরীতটাই করি। কাল দুপুরে যখন বাবা বিয়ের কথা বলতে এলো তখন 8-10টা মেয়ের উত্তর হতো না, কারণ তারা যাকে ভালোবাসে তাকে বিয়ে করে। আর আমি তাই বাবাকে বলে দিলাম হ্যাঁ, আর রাতেই বিয়ে করে ফেললাম। এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল আফসান। স্নেহার কথাটা শুনে সে বিস্মিত চোখে স্নেহার দিকে তাকালো। স্নেহা আফসানের দৃষ্টি অগ্রাহ্য করে বলল, আমার এটা করা ঠিক হয়নি, আর এটা আমি এখন বুঝতে পারছি। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার বর ভাবি, কিন্তু বাস্তবে মুহিব ভাই আমার বর। বলে স্নেহা কাঁদতে শুরু করলো। আফসান কি করবে ভেবে পাচ্ছে না। সে কি এখন স্নেহাকে সান্ত্বনা দিবে, নাকি সেটা দেওয়া ঠিক হবে না? কারণ স্নেহা এখন অন্যের বিয়ে করা বউ, কিন্তু তাতেই বা কি, সে ভালোবাসে স্নেহাকে। স্নেহা কাঁদতে কাঁদতেই বলল, আমি এখন অথই সাগরে ডুবে আছি। আমি কি করব, আমার কি করা উচিত আমার মাথায় আসছে না। আমি তোমার সাথে থাকতে চাই, আবার মুহিব ভাইকেও বাবার মতো একা করে ফেলে আসতে পারবো না। সবাই আড়ালে আমাকে দেখে বলতো, মায়ের যা কার্যকলাপ দেখবেন মেয়েটাও তেমনই হবে। আর আজ দেখো পরিস্থিতিটা তেমনই, তাই না? স্নেহা কিছুক্ষণ পর কান্না থামিয়ে বলল, আমি এখন আর আমার মাকে ঘৃণা করি না, কিন্তু ভালোবাসি না। সে যেটা করেছে সেটা এখনো আমার কাছে ভুলই, কিন্তু আমি ভুলটা করব না। এবার আফসান মুখ খুলে বলল, কি করতে চাও তুমি? আমি মুহিব ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। বলে এক মুহূর্ত দেরি না করে স্নেহা ব্যাগ নিয়ে হন করে বেরিয়ে গেল। স্নেহা 2 মিনিট পর ফিরে এসে ফোনটা চার্জ থেকে খুলে আফসানের সামনের চেয়ারটায় বসে বলল, আমি আমার এই সিক্রেট কারোর সাথে কখনো শেয়ার করিনি, শুধু তোমার সাথে করেছি। তারপর দুহাতে আফসানের মুখটা ধরে বলল, এটাই কি যথেষ্ট নয় প্রমাণ করতে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? আফসানের চোখ লাল হয়ে গেছে, যে কোনো সময় চোখ দিয়ে আগুন বের হবে এমন অবস্থা। স্নেহার হাতটা আফসান তার মুখ থেকে নামিয়ে এনে তার হাতে চেপে ধরে বলল, তাহলে যাচ্ছ কেন চলে? ভালোবাসলে কি ফেলে রেখে যেতে হয়? স্নেহার চোখে পানি, তবুও সে হালকা হাসি ঠোঁটে এনে বলল, সমাজের কারণ সমাজ আমাকে বুঝিয়ে দিয়েছে আমি 8-10টা মেয়ের মতো না। তাহলে তারা যেটা করবে আমি তো সেটা করব না। ভালো থেকো আফসান। একটা কথা, রূপবতী কাউকে বিয়ে করবে না, কারণ সমাজ রূপবতীদের ভালো চোখে দেখে না। আফসান তাকিয়ে আছে স্নেহার হেঁটে যাওয়া পথের দিকে। চারিদিক কেমন যেন নীরব হয়ে আছে, আর আফসানের চোখ দিয়ে অঝোর ধারায় আগুনের ফুলকি বের হয়ে আসছে। স্নেহা রিকশায় বসে আছে। রিকশাওয়ালা এর মাঝে বারবার জানতে চেয়েছে সে কোথায় যাবে, কিন্তু কোনো উত্তর দেয়নি স্নেহা। স্নেহার এখন অজানা কোনো এক ঠিকানায় যেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায়? সে ভাবতে লাগলো আর 10টা মেয়ে হলে কোথায় যেত, কোন ঠিকানায় যেত? সে যাবে ঠিক তার বিপরীত ঠিকানায়। আনিস সরকার রাতে খেতে বসেছে তার মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে।
তাকে দেখে মনে হচ্ছে তার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে কেন অন্য কোনো পৃথিবীতেও নেই। সে হাসি হাসি মুখ করে তার মেয়ের জামাইকে বলল, ছোট মাছটা খেতে কেমন হয়েছে মুহিব? মুহিব খেতে খেতেই জবাব দিল, জি ফুপাজি ভালো। আনিস সাহেব উৎসাহের সাথে বলতে শুরু করলো, ভালো হবেই না বা কেন? নদীর মাছ, পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেশি করে মরিচ দিয়ে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপর কিছুক্ষণ জাল করেছি। বুঝেছিস মুহিব, নামানোর সময় এত বাসনা বের হয়েছিল। আপনি রান্না করেছেন? আনিস সাহেব দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ, ময়না আবার আঁকতে চেয়েছিল কিন্তু আমি দেইনি। এত ভালো মাছ সে রেঁধে নষ্ট করবে। খুব ভালো হয়েছে ফুপাজি। তুমি রান্না বান্না কিছু পারো? মুহিব খুব স্বাভাবিকভাবে বলল, না। টেনশন করো না, আমি শিখিয়ে দেব। আমি পারি না এমন কোনো রান্না নেই। আচ্ছা। এতক্ষণ স্নেহা চুপচাপ সব শুনছিল। এ পর্যায়ে স্নেহা খাওয়া বাদ দিয়ে তার বাবাকে বলল, ও রান্না শিখে কি করবে? আমাকে রান্না করে খাওয়াবে নাকি? আনিস সাহেব হেসে বলল, দরকার হলে খাওয়াবে। স্নেহা মুহিবের দিকে তাকিয়ে বলল, দরকার হবে না। রাত 11টা, সব ঘরের বাতি নিভানো, যে যার যার ঘরে শুয়ে পড়েছে, শুধু বারান্দার বাতিটা জ্বলছে। বারান্দায় বসে গল্প করছেন আনিস সাহেব আর মুহিব। তাদের গল্পের মূল বিষয় দেশ। আনিস সাহেবের মতে দেশ উত্থানে যাচ্ছে দিনে দিনে। অবশ্য মুহিব এ নিয়ে কোনো মন্তব্য করছে না, শুধু শুনে যাচ্ছে। তার ঘুম পেয়ে যাচ্ছে এইসব বক্তব্য শুনে। মনে হচ্ছে এখানেও সে ঘুমিয়ে যাবে আর কিছু সময় বসে থাকলে, কিন্তু কিছু বলতেও পারছেন। হাজার হলেও শ্বশুর বয়সে বড়, তাকে তো আর বলা যায় না যে। আপনার এই ফালতু বকবক বন্ধ করুন, আমি ঘুমোতে যাব। মুহিব ছাড়া পেল 12টার ঠিক 5 মিনিট আগে। তার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল। কোনো রকম স্নেহার রুমে ঢুকে স্নেহার পাশে শুয়ে পড়ল সে। স্নেহা হয়তো জেগেছিল। মুহিবকে শুয়ে পড়তে দেখে সে উঠে বসলো। তারপর মুহিবকে ডেকে বলল, বাবা কি বললো? মুহিব ঘুম ঘুম কণ্ঠে বলল, তেমন কিছুই না, দেশ নিয়ে কথা। তোমার কি ঘুম পেয়েছে? হুম। ঘুমানোর আগে একটা ডিল করব। মুহিব ভ্রু কুঁচকে বলল, কাল সকালে সব ডিল। ঘুমা এখন। না, এখনই। তাড়াতাড়ি বল। আমি আর এখন থেকে তোমাকে মুহিব ভাই ডাকবো না, আর তুমিও আমাকে আর তুই করে বলবে না, রাজি? মুহিব কিছুটা হতভম্ব হয়ে গেল। যে মেয়েকে কিনা কাল রাতে কোনোভাবেই ভাই বলা থেকে বাদ দেওয়ানো গেল না, তার মুখ থেকে হঠাৎ এই ধরনের কথা শুনে মুহিবের পুরো আক্কেল গুড়ুম অবস্থা। একদিনের ব্যবধানে কি এমন হলো তার, এটা মাথায় আসছে না। কি হলো, কথা বলছো না কেন? মুহিব নিজেকে সামলে নিয়ে বলল, ও হ্যাঁ, রাজি বলাই যায়, সমস্যাতে নেই। স্নেহা অল্প হেসে বলল, আচ্ছা যাও, এখন ঘুমাও। আচ্ছা। মুহিবের ঘুমটা কোথায় যেন যেন হারিয়ে গেছে। কিছুক্ষণ আগেও সে ঘুমের চোটে কথা বলতে পারছিল না, অথচ এখন তার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। স্নেহার নড়াচড়া দেখে মুহিব স্নেহার দিকে ফিরে স্নেহাকে ডেকে বলল, স্নেহা ঘুমিয়েছিস? স্নেহা হাই তুলতে তুলতে বলল, তুমি তোমার ডিলটা ফলো করছো না। মুহিব স্নেহার দিকে একটু এগিয়ে এসে বলল, মনে ছিল না, একটু কিছুদিন সময় লাগবে। আচ্ছা, লাগুক। আমি যে 2 দিন হলো তোর পাশে শুয়ে ঘুমাই, তোর কি কোনো সমস্যা হয়? কি সমস্যা হবে? না মানে? মুহিবের কথা শেষ করার আগে স্নেহা বলল, হয় না। অন্য মেয়েদের অচেনা সব মানুষকে নিয়ে মাঝখান থেকে জীবন শুরু করতে হয়। সেখানে আমি তোমাদেরকে চিনি, জানি, আর আমি তো নিজের বাড়িতেই আছি। সমস্যা হবার প্রশ্নই আসে না। সেটাও। আর পাশে ঘুমানোর ব্যাপারটাও তেমন কিছু না, কিন্তু বিরক্ত লাগবে হয়তো মাঝে মধ্যে। মাত্র তো 1-2 দিন হলো। মুহিব শোয়া থেকে উঠে বসে বলল, আচ্ছা, আমরা কিন্তু ফেসবুকে সিঙ্গেল স্ট্যাটাসটা চেঞ্জ করি নাই, করব? স্নেহা অপর পাশ ফিরতে ফিরতে বলল, খুব জরুরি হলে করে দাও। থাক, কাল সকালে দিব। আচ্ছা। ঘুমাবি এখন? তুমি বললে ঘুমাবো না। ঘুমাবি না কেন? ঘুমা, কিন্তু একটু পর ঘুমা, আমার ঘুমটা কেটে গেছে। স্নেহা উঠে বসলো মুহিবের পাশে, তারপর বলল, চলো ছাদে গিয়ে জ্যোৎস্না বিলাস করি। মুহিব হাসি মুখে বলল, চল। মুহিবা স্নেহা ছাদে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হলো, কেউ কোনো কথা বলছে না। কেমন যেন ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে স্নেহার। মাঝে মাঝে হালকা বাতাসের একটা ঝাপটা এসে লাগছে তার গায়ে।
খুব একটা জ্যোৎস্না বিলাস করতে পারছে না তারা, কারণ আজ রাতে জ্যোৎস্না তেমন একটা দেখা যাচ্ছে না। মহিব কোনো কথা না বলে স্নেহার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর স্নেহার খোপা করা চুলটা ধীরে খুলে দিল। স্নেহার হাঁটু সমান লম্বা কেশ চুপ করে নেমে পুরো পিঠকে ঢেকে ফেললো। কিছু সময়ের মাঝে হালকা বাতাসে চুলগুলো সামান্য উড়ছে, তার সাথে ওঠানামা করছে মহিবের হার্টবিট। অপরূপ সুন্দরী এক নারী তার দীর্ঘ শীতল কেশ মেলে এত রাতে তার পাশে দাঁড়িয়ে আছে। তার এই সৌন্দর্যকে হালকা জ্যোৎস্নার আলো যেন হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। দম বন্ধ হয়ে আসছে মহিবের। তার এখন কি করা উচিত? স্নেহাকে জড়িয়ে ধরা, নাকি এখানে 1 মিনিট না দাঁড়িয়ে নিচে চলে যাওয়া? স্নেহা হয়তো বুঝতে পারল মহিবের অবস্থা, তাই মহিবকে খুব অবাক করে ধীরে মহিবের আঙ্গুলের মাঝে তার আঙ্গুলগুলো দিল। মহিবকে কিছু বোঝবার সুযোগ দেওয়ার আগেই মহিবের বুকে মুখ গুজল স্নেহা। খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে নিজেকে সামলে নিল মহিব। তারপর এক হাত দিয়ে জড়িয়ে ধরে মুখ গুজল স্নেহার চুলে। স্নেহা খুব স্বাভাবিকভাবেই মুখ না তুলেই মহিবকে বলল, ভালো করে জড়িয়ে ধরো তো, নাকি জড়িয়ে ধরতেও জানো না? এটাতেও ফেল। মহিব নীরব হয়ে আছে। তার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কোনো কিছু জবাব দিতে ইচ্ছে করছে না। সেই সময়টা উপভোগ করতে চায় নীরব হয়ে। মহিবকে চুপ থাকতে দেখে স্নেহা আবার বলল, কি ব্যাপার, কাঁপছো কেন তুমি? এর জবাবও স্নেহা পেল না। কতক্ষণ সময় ভাবে কাটলো জানে না মহিব। স্নেহা যখন মুখটা মহিবের মুখ থেকে উঠিয়ে ডাকলো মহিবকে, তখন মহিবের ঘোর কাটলো। স্নেহাকে ছেড়ে সে একটু দূরে দাঁড়িয়ে বলল, জড়িয়ে ধরতে জানি, কিন্তু তুই আমার এক হাত ধরেছিলি শক্ত করে, আর এক হাত দিয়ে যতটুকু কাজ করা যায় করেছি। স্নেহা মহিবের কথা শুনে হাসতে হাসতে বলল, মোটামুটি পেরেছো। জড়িয়ে ধরার অনেক ক্যাটাগরি আছে, আর তোমার এই ক্যাটাগরিকে আমি 100-তে 60 দিলাম, পাশ করিয়ে দিলাম, কিন্তু A-। তুই এত ক্যাটাগরি কিভাবে জানিস? প্লিজ, আর তুই করবে না। তুই বললে আমি কথার উত্তর দিব না। আচ্ছা, বলবো না। একটা জিনিস খেয়াল করেছো? মহিব তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি? আমরা জ্যোৎস্না বিলাস করতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে জ্যোৎস্নাই আমাদের রোম্যান্স বিলাস করিয়ে নিচ্ছে। বলে কিছুক্ষণ প্রাণ খুলে হাসতে লাগলো স্নেহা। হালকা জ্যোৎস্নার আলোতেই হাসিটা দেখে মহিবের বুক বারবার মোচড় দিয়ে উঠছে। মহিবরা যখন ছাদ থেকে নেমে এলো তখন বাজে রাত 3টা। এসেই মহিব বিছানায় শুয়ে পড়ল। স্নেহা ঢুকলো ওয়াশরুমে। স্নেহা শুতে এসে দেখলো মহিব শুয়ে এপাশ ওপাশ করছে। সে মহিবকে ডেকে বলল, ঘুম আসছে না? না। তুমি কি আমাকে জড়িয়ে ধরতে চাও? চাইলে ধরতে পারো। হ্যাঁ, চাই। মহিব স্নেহার দিকে এগিয়ে এসে বলল। স্নেহা মহিবের বুকে মুখ গুজে ভাবতে লাগলো আজকে দুপুরে আফসানের সাথে কাটানো মুহূর্ত। আচ্ছা, আফসান কি ঘুমিয়ে পড়েছে? মহিবের ঘুম ভাঙল তার মা মিতানুর রহমানের ফোনের আওয়াজে। আজ মহিবের রাতে একটু ঘুমও হয়নি। পুরোটা রাত কাটিয়েছে স্নেহাকে বুকে নিয়ে, স্নেহার চুলে মুখ গুজে। ঘুম না হলেও এর মতো শান্তির রাত সে আগে কাটায়নি। আগে কাটাবেও বা কিভাবে? আগে তো তার পাশে স্নেহাও থাকেনি। ভোরের দিকে ঘুমিয়েছিল কিছুটা সে, কিন্তু এর মাঝেই এলো তার মায়ের ফোন। ঘুম ঘুম কণ্ঠে ফোন কল রিসিভ করে বলল সে, আসসালামু আলাইকুম। শুভ সকাল মা। মিতানুর রহমান এক গাল হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। বাবু, ভালো আছিস তুই? হ্যাঁ মা, তুমি? আমি আর ভালো। ছেলের বউকে সাথে নিয়ে থাকতে পারছি না। এর চেয়ে কষ্টের কিছু আছে? মা প্লিজ, এই কথা রাখো। আমি স্নেহাকে বুঝিয়ে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাবু, তুই আমাকে মিস করেছিস তো? হ্যাঁ মা, অনেক। তাইলে একটা ভালো খবর দিই, মিস করতে আর হবে না। মহিব ভ্রু কুচকে বলল, কি ভালো খবর? তো ছোট চাচার মেয়ে অনুর বিয়ের কথা চলছিল না, ওর বিয়ের তারিখ ঠিকঠাক হয়েছে। মহিব আনন্দের সাথে বলল, আরে এটা তো আসলেই ভালো খবর। তাহলে আর বলছি কি? কবে ঠিক হলো? ভেবে বলতো। ভাবতে পারছি না মা, তুমি বলো। কাল। মহিব অবাক হয়ে বলল, আরে কি বলছো কাল? হ্যাঁ, আর আমি ট্রেনের টিকিট কেটে ফেলেছি, তোর, আমার, স্নেহার, মুন্নির আর জামাইয়ের। মহিব কিছুটা চিন্তিত হয়ে বলল, তার মানে ট্রেন আজকের? হ্যাঁ, 3টা ট্রেন। তোরা তাড়াতাড়ি রেডি হয়ে কমলাপুর চলে আসিস সময় মতো। মা, আগে স্নেহার সাথে কথা বলি। মিতানুর রহমান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওর সাথে আবার কথা বলতে হবে কেন? আমি যে যেতে বলেছি এটা ওকে বল, আর তোরা ঠিক সময় মতো উপস্থিত হবি। রাখলাম এখন। স্নেহা তার অভ্যেস মতো সকালে উঠে চা করে বারান্দায় নিয়ে এলো।
বারান্দায় তার বাবা আনিস সরকার, তার মুহিব বসে আছে। স্নেহা চায়ের কাপ তাদের দুজনের হাতে তুলে দিয়ে নিজের জন্য নিয়ে মুহিবের পাশে এসে বসলো। আনিস সাহেব কাল থেকে খুব ফুরফুরে মেজাজে রয়েছে। মেয়ের জামাইকে একসাথে বসে চা খেতে দেখে তার আনন্দের যেন কোনো সীমা নেই। সে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, তোমাদের দুজনকে তো একসাথে খুব মানিয়েছে। স্নেহা আলতো করে হাসি দিল। মুহিব পাশ থেকে বলল, স্নেহা, মা ফোন করেছিল। কি বললো খালা? মুহিব সব খুলে বলল স্নেহাকে। মুহিব প্রথমে ভেবেছিল স্নেহা রাজি হবে না, এই ভয়েই মাকে বলেছিল আগে স্নেহার সাথে কথা বলে, কিন্তু মুহিবকে অবাক করে স্নেহা একবার বলাতেই রাজি হয়ে গেল। খুব উৎসাহ নিয়ে স্নেহা ব্যাগ প্যাক করলো। অবশ্য উৎসাহ থাকাটা স্বাভাবিক, কারণ স্নেহাই প্রথম গ্রামে যাচ্ছে। স্নেহার 19 বছর বয়সের জীবনে সে ঢাকার বাইরে কখনো যায়নি। ট্রেন ছাড়লো দুপুর 3টায়, ঢাকা টু পাবনা। মুহিবের মা মিতানুর রহমান ফার্স্ট ক্লাসের একটা কামরা বুক করেছে। ট্রেনে যে যার মতো বসে গল্পতে মেতে আছে। শুধু স্নেহা একাই বসে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এই প্রথম তার ঢাকা থেকে বাইরে যাওয়া, এই প্রথম তার ট্রেন জার্নি। খুব অন্য রকমের কিছু অনুভব হচ্ছে তার মনে। সে তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে। ধূসর চোখে তাকিয়ে স্নেহা গাছগুলোকে দেখছে। আচ্ছা, সে নিজে বসে আছে অথচ গাছগুলো চলছে, নাকি গাছগুলো বসে আছে সে নিজে চলছে? স্নেহা, এই স্নেহা। মুন্নির ডাক শুনে স্নেহার চিন্তায় ছেদ পড়ল। সে মুন্নির দিকে তাকিয়ে বলল, বলো আপু, তুই এখন একা একা কি করিস? এদিকে আয়, জয়েন হও আমাদের সাথে। স্নেহা উঠে মুন্নির কাছে গিয়ে বসলো। মিতানুর রহমানের স্বামী মারা গিয়েছেন, 6 বছর হয়েছে। তারা 2 ভাই ছিল। ছোট ভাই গ্রামে থাকে, জমি জমা দেখাশোনা করেন। তার মেয়ে অনুর বিয়েতেই যাচ্ছে আজ মিতানুর তার সপরিবারে। অনু এবার ইন্টার পরীক্ষা দিবে, আর মাত্র কয়েক মাস আছে পরীক্ষার, কিন্তু এর মাঝে বিয়ে দিয়ে দিচ্ছে তাকে। এটা ভেবে মিতানুর কিছুটা চিন্তিত। পরীক্ষার পর একবারে বিয়ে দিলেই পারত, কিন্তু তার দেবর এই বিয়ে নাকি হাত ছাড়া করবে না। ছেলে ঢাকাতে চাকরি করে, কোনো ভার্সিটির নাকি প্রফেসর। অবশ্য ভালো ছেলে হাত ছাড়া না করাই ভালো। মুন্নিকে অবশ্য এত তাড়াতাড়ি বিয়ে না দিলেও অনাথ 3য় বর্ষতে পড়ার সময় বিয়ে দিয়ে দিয়েছিল ওর বাবা। মেয়ের বিয়ের 1 বছর পরই মারা গেল সে। মেয়ের বিয়েটা নিজ চোখে দেখে যেতে পারলেও ছেলেটা আর পারল না। এদিকে মুন্নির বিয়ে হয়েছে 7 বছর হলো, এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। কত চিকিৎসাই না করল, তবুও কিছু হচ্ছে না। ভেবেই দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে কামরা থেকে বের হয়ে করিডোরে গিয়ে দাঁড়ালো মিতানুরকে বেরিয়ে যেতে দেখে মুন্নি মুহিবের দিকে তাকিয়ে বলল, দেখেছিস মায়ের কি আক্কেল? মুহিব ভ্রু কুঁচকে বলল, কেন, মা কি করেছে? আরে এতক্ষণ হলো আমাদের মাঝে বসেছিল, তার বোঝা উচিত এখানে ছোটদের আড্ডা চলছে। এখানে তার কি কাজ? তার থাকার ফলে অনেক কথাই বলা যাচ্ছিল না। ভাগ্যিস উঠে গেছে। মুহিব বিরক্তি নিয়ে বলল, মা এখানে না বসলে কোথায় বসবে? বাদ দে, উঠে তো গেছে, এখন শান্তিতে কথা বলতে পারবো। মুন্নির দিকে তাকিয়ে তার স্বামী কবির বলল, তুমি বাড়াবাড়ি করছো। সবসময় এমন কথা বলবে না যেটা শুনতে খারাপ লাগে। মুন্নি কঠিন চোখে কবিরের দিকে তাকিয়ে বলল, মুখ বন্ধ রাখো তুমি, তোমার সাথে আমি কথা বলছি না। এ পর্যায়ে স্নেহা কবিরের দিকে তাকিয়ে বলল, চলুন কিছু খেলা যাক। গানের কলি খেলবেন? হ্যাঁ চলো শুরু করি। সেনা আর আমি এক দল, মহিব আর মুন্নি এক দল। সেনা তুমি গান ধরো। তোমার গানের শেষ অক্ষর দিয়ে মহিব গান গাইবে। রাজি? মুন্নি তীক্ষ্ণ চোখে কবিরের দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? দেরি আছে, আরো ঘন্টা 2 মতো লাগবে। স্নেহা তুমি। স্নেহা কবিরের ইশারায় গাইতে শুরু করলো, তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার ট্রেন ইন করেছে স্টেশনে। কবির মুন্নিকে বলল, তুমি মাকে ধরে বের হও, আমি আর মহিব ব্যাগপত্র নিয়ে নামছি। স্নেহা মুন্নির সাথে নাম। স্টেশন থেকে তাদের ছোট চাচা তাদের নিতে এসেছে। তারা ছোট চাচার বাড়িতে যেতে যেতে বেজে গেল রাত 9টা। মহিবদের দেখে একদল ছেলেমেয়ে চেঁচিয়ে উঠে বলল, দেরি করে ফেলেছো তোমরা, গায়ে হলুদ কিছুক্ষণ আগে হয়ে গেল। বিয়ে বাড়ি পুরো জমে গেছে। এই অন্ধকারও বিয়ে বাড়ি ঝলমল করছে আলোতে। একতলা পুরনো বাড়ি, পুরো বাড়িতে আলোয় চিকচিক করছে। উঠোনে সারি সারি আলো জ্বলছে। বাড়ির সামনের অংশে গেট সাজিয়েছে।
সেই গেটের সাথে বাতিগুলো জ্বলছে আর নিভছে। অন্ধকারে ওই বাড়িটা দেখতে কত সুন্দরই না লাগছে। স্নেহা বাড়ির সাজসজ্জা মুগ্ধ চোখে তাকিয়ে কিছুক্ষণ দেখল। অন্ধকারে বাড়ির আশপাশে না দেখা গেল বাড়ির এই সৌন্দর্যেই আপাতত সে মুগ্ধ। রাতে সামান্য কিছু খেয়ে স্নেহা শুয়ে পড়ল। তার মাথা ধরেছে, 1 কাপ চা খেতে পারলে ভালো হতো, কিন্তু এখানে কাকে কি বলবে বুঝতে পারছে না। আসার পর থেকে বড় খালার বুন্নি আপুকে খুঁজেই পাচ্ছে না। মহিবকে একবার দেখলেও তারও আর কোনো খোঁজ নেই। এমন কেয়ারলেস মানুষেরা কিভাবে হয়? বাইরে সূর্য উঠেছে, গাছে গাছে পাখি ডাকছে। স্নেহার ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। ঘুম থেকে ওঠার পর চা খাওয়া একটা নেশা হয়ে দাঁড়িয়েছে স্নেহার, অথচ কি করবে বুঝতে পারছে না। মাথা ব্যথাটা অবশ্য এখন আর নেই। ভাবতে ভাবতেই ঘরে মুহিব এসে ঢুকলো। তার পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি, কোকড়া চুলের সাথে তাকে একদম পারফেক্ট লাগছে দেখতে। মনে হচ্ছে এই সাজটা তার জন্যই তৈরি হয়েছে। কখন উঠেছ? স্নেহা হাই তুলতে তুলতে বলল, বাবা, এখানে এসে একদিনেই নিজেকে চেঞ্জ করে ফেলেছো নাকি? চেনাই যাচ্ছে না, তার উপর আমাকে আবার তুমি করে রাখছো। ব্যাপারটা কি বলো তো? মুহিব হালকা হেসে বলল, কিছু না, চলো ছাদে যাই, ছাদ থেকে পুরো বাড়িটা দেখতে পাবে। আমি ফ্রেশ হইনি, আর আমার চাও লাগবে। ফ্রেশ পরে হবে, এখন চলো তো। মুহিবের সাথে সাথে এগুলো স্নেহা মুহিব ছাদে যাবার সময় 2 কাপ চা উপরে পাঠিয়ে দিতে বলল। স্নেহা ছাদে উঠে অবাক চোখে চারদিক তাকিয়ে দেখতে লাগলো। এত সুন্দর সকাল সে আগে কখনো দেখেনি। পাখির কেচিরমিচির শব্দ, ফুলের সুবাসে মুখরিত হয়ে আছে চারিদিক। মুহিব স্নেহার পাশে দাঁড়িয়ে হাত ধরে বলল, হালকা একটা সুবাস পাচ্ছ? স্নেহা মুগ্ধ কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, পাচ্ছি। বলো তো কিসের? বলতে পারছি না। বকুল ফুলের। ওই দিকটায় গাছ, আরো অনেক সুন্দর গাছ আছে বাগানে, যাবা? চলো। মুহিবরা নিচে এসে চা নিয়ে বাগানের দিকে গেল। বাগানটা বাড়ির পেছনে। বাড়ির পেছনের দরজা দিয়েই তারা ঢুকলো বাগানে। বাগানটা অনেক পুরনো। মুহিবের দাদার শখ ছিল বাগান করা, আর তিনি মারা যাওয়ার পর তেমন একটা পরিচর্যা কেউ না করার কারণে বাগানটা কেমন যেন জঙ্গলে পরিণত হয়েছে। বড় বড় ঘাসের জন্যে অনেক ফুল গাছ ঢেকে গেছে। মুহিব আর স্নেহা বাগানে যেতেই তাদের সামনে পড়লো গোলাপ গাছ। পুরোটা গাছ গোলাপে ঢেকে আছে। স্নেহা বিস্ময় নিয়ে বলল, আল্লাহ, এত গোলাপ! হ্যাঁ, তুল কয়েকটা। স্নেহা চায়ের কাপটা মুহিবের হাতে দিয়ে 2টা বড় বড় গোলাপ তুলল। তারপর মুহিবের দিকে তাকিয়ে বলল, খোপায় ফুল দিয়ে দাও। সকাল 9টার বেশি বাজে। পুরো বিয়ে বাড়িতে মানুষজনে ভরে আছে। বাড়ির সামনে খোলা মাঠে পিচিরা দৌড়দৌড়ি করছে। তাদের চিৎকারে কান পাতা দায় হয়ে দাঁড়িয়েছে। গেটের এক পাশেই চেয়ার নিয়ে কিছু মুরব্বীরা জড়ো হয়ে গল্প করছে। তার ঠিক অপর পাশেই বাবুর্চিরা চুলো বানানোর জন্য মাটি খুঁড়ছে। ছাদে ছামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, সেখানেই বরযাত্রীরা খাবার ব্যবস্থা। বাড়ির ভেতরে মহিলারা সব জড়ো হয়ে বসে পেঁয়াজ, রসুন, আদা ছিলছে। সেখানেই স্নেহাকে নিয়ে এলো মুন্নি। স্নেহাকে দেখে কিছু মহিলা হা করে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন বলে উঠল, এমন সান্দেল্লাহান বউ কোন থাইকা ধুইরা আনছস রে বড় বউ? প্রশ্নটি পাশের বাড়ির একজন মুহিবের মা মিতানুর সরকারকে করেছে। প্রশ্ন শুনে মিতানুর হাসি মুখে স্নেহাকে বলল, স্নেহা, এটা তোমার চাচি শাশুড়ি, তোমার শ্বশুরের চাচাতো ভাইয়ের বউ। সালাম করো ওনাকে। স্নেহা এগিয়ে গিয়ে সালাম করলো। উনি হাসি মুখে বললেন, বাইচা থাকো মা, দেখা চুই না চইল। সুন্দর মাইয়া গো পেছনে আবার জিনবুতের আনাগোনা বেশি থাকে। বরের বাড়ি থেকে মাছ, পান, সুপারি নিয়ে এসেছেন এক ভদ্রলোক। তাকে নিয়ে গ্রামের কিছু অল্পবয়সী মেয়েরা মেতে উঠল। মহা আনন্দে তার গায়ে রং মাখাতে লাগলো তারা। তাদের সাথে যোগ দিল গ্রামের আরো কিছু ছেলেরা। শুরু হয়ে গেল তাদের রং নিয়ে খেলা। একদল মেয়ে দৌড়চ্ছে, ঠিক তাদের পেছনে একদল ছেলে রং নিয়ে চিৎকার আর ছোটাছুটিতে চারিদিক মেতে উঠেছে। কিছু কিছু ছেলে অপরিচিত মেয়েদের গালে রং লাগিয়ে দিচ্ছে ভাব করার জন্য। রং ছোড়াছুড়ির ব্যাপারটা দেখে পুরো অবাক হয়ে গেছে স্নেহা। সে তাকিয়ে তাকিয়ে সবার কার্যক্রম দেখছিল। হঠাৎ চিৎকারগুলো ক্রমে ক্রমে এগিয়ে আসতে শুরু করলো তার দিকে। কয়েক সেকেন্ডের মাঝেই স্নেহার সাদা গাল কালো হয়ে গেল। তাকে রঙে ডুবিয়ে দিয়েছে ছেলেমেয়েরা। সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অবশ্য রং ছাড়া আপাতত কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। সবাইকেই রঙে ডুবিয়েই ছেড়েছে ওরা। 1-2 জন যারা ঘুপটি মেরে দরজা বন্ধ করে পালিয়ে আছে, তাদেরও রং দেবার বিশেষ আয়োজন করা হচ্ছে। এটা ভেবে কিছুটা স্বস্তি পেল স্নেহা। মনে মনে তার ভালোই লাগছে। এখানে না এলে সে জানতেও পারতো না গ্রামের বিয়েগুলো এত মজার হয়। শহরের বিয়েতে কি এত মজা, এত আনন্দ আছে? নেই। সে কৃতজ্ঞতার চোখে খুঁজতে লাগলো মুহিবকে।
তাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। হঠাৎ পেছন থেকে স্নেহাকে কে যেন ডাক দিল। স্নেহা পেছনে তাকাতেই ভয়ে জমে গেল। আরে ভয় পাচ্ছিস কেন? স্নেহা হতভম্ব হয়ে বলল, তোমার এই অবস্থা কি করে? আর বলিস না, অনুর বান্ধবীগুলো এত বদ, সবগুলো মিলে আমাকে রঙে ডুবিয়ে আবার কাদায় ফেলিয়ে গড়াগড়ি খাইয়েছে। বলেই দাঁত বের করে হাসতে লাগলো মহিব। পুরো শরীরে কালো রঙের জন্য তার এই সাদা দাঁত ঝকঝকে করছে, দেখতে কি বিশ্রী লাগছে। ওইকে অবস্থা দেখে কান্না পাচ্ছে স্নেহা। আয়েশা বেগম অনেকক্ষণ হলো চেষ্টা করছে ভয়ঙ্কর রাগের একটা ভঙ্গি করতে, যা দেখে তার 4 বছর বয়সী 2 নাতি নাতনি ভয় পাবে, কিন্তু সে কিছুতেই পেরে উঠছে না। মা মরা ছেলে মেয়ে দুটো, আর যে শিশুর মা নেই তার উপর রাগ করা কিংবা শাসন করা বেশ কঠিন ব্যাপার। আয়েশা বেগমের অবশ্য ইচ্ছে করছে তাদের গালে 4টা থাপ্পড় লাগাতে, কিন্তু কেন যেন ইচ্ছে করছে না। রাগ সামলে নিয়ে আয়েশা বেগম এগিয়ে এলো তার 2 নাতি নাতনি রাফিয়া আর রুনকির দিকে। এসেই চোখ কিছুটা কঠিন করে বলল, তোমাদের ছোট ফুপু তোমাদের তৈরি করতে এসেছিল, কিন্তু তোমরা নাকি লুকিয়েছিলে। রুনকি ভয়ে দাদির দিকে ফিরে বলল, হ্যাঁ দাদি। কারণটা কি জানতে পারি? এখন কি লুকোচুরি খেলার সময়? সবাই বের হয়ে গাড়িতে উঠে বসেছে, আর তোমরা এখনো তৈরিও হওনি। এই ফাজলামের জন্য তোমার। প্রিয় বন্ধুরা, এই গল্পের 3য় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।